ভাই 10 টাকার মুড়ি হইব? এই আপনারা না বলছি 10 টাকার মুড়ি আমি বেচি না, প্রত্যেকটা দিন 10 টাকার মুড়ি দেন তো, 10 টাকার মুড়ি দেন তো, যান ভাই। এই যে চান ভাই 10 টাকার মুড়ি দেন না আজকে। এই এই 10 টাকার মুড়ি দিয়ে আপনি প্রতিদিন কি করেন? হ্যাঁ, 10 টাকার মুড়ি বেচি না, আর কোনোদিন এইখানে 10 টাকার মুড়ি নিতে আসবেন না। কালকে 10 টাকার মুড়ি দিয়ে কি বললাম না যে খালি মুড়ি আমি বিক্রি করি না, আজাইরা করতে চলে আসে। ভাই দিচ্ছি। ভাই আমার কাছে 10 টাকাই আছে, আজকের দিনটা অন্তত পক্ষে 10 টাকার মুড়ি দেন। আচ্ছা ঠিক আছে, ওই 10 টাকা দেন, আজকে দিচ্ছি, আইলে পর আর মুড়ি নিতে আসবেন না। এই যে মুড়ি দেন, টাকা দেন। ভাই দিতাছি দিতাছি, বসেন বসেন। এই সিরা টাকা কেন? এ টাকা চলতো না। ভাই আমার কাছে এই 10 টাকাই আছে। যান যান, কোত্থেকে আসে আল্লাহ জানে, সব আসে আমার কাছে। আচ্ছা ভাই, এই যে মেয়েটা 10 টাকার মুড়ি নিল, এই মেয়েটাকে আমি এর আগেও একদিন দেখছি 10 টাকার মুড়ি নিতে। আরে ভাই, এই মেয়েটা কে শুনবেন? কোত্থেকে আসছে এলাকার কেউ জানে না। এর একজন মুরব্বী বাবা আছে, ওই বাবারে নিয়ে আইছে এই এলাকায়। আইছে ভালো কথা, থাকার জায়গা নাই। ওই যে চৌধুরী সাহেব খুব দয়ালদার মানুষ, উনি কি করছে, উনার বাগানে যে একটা ওই যে ঘর আছে না, পুরনো ঘর, ওই ঘরটা পরিষ্কার করে দিছে। এখন ওই বাবাটারে নিয়ে ওই জায়গায় থাকে। আচ্ছা, সবই না হয় বুঝলাম, কিন্তু 10 টাকার মুড়ি দিয়ে মেয়েটা কি করে? ভাই কি করে সেইটা জানি না। ওই প্রতিদিন সকালে দেখি ওই যে একটা ফাইল নিয়ে আর একটা ব্যাগ নিয়ে বের হয়, এই যে মনে করেন যে 11টা 12টার দিকে, আবার আসে 10 টাকার মুড়ি নিয়ে চলে যায়। কি যে করে এটা জানি না। বুঝতে পেরেছি, এনেন আপনার টাকা রাখেন। ভাই 2 টাকা বেশি চলে আসে। ঠিক আছে। আল্লাহ, আব্বা ওঠো। এই সুষমা, আব্বা আস্তে। লড়াচড়া করো না বেশি। এই নাও মুড়ি নিয়ে আইছি, খাও। শুধু মুড়ি আর কয়দিন খাইয়া থাক মোরে মা, আর তো পারি না। আব্বা তুমি তো জানোই ইন্টারভিউ দিতেছি, চাকরি পাইনি এতদিন, কিন্তু এখন থেকে তোমার আর হুগনা মুড়ি খাইয়া থাকতে হইব না। আজকের ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, মনে হইতেছে চাকরিটা পাইয়া যাবো। আলহামদুলিল্লাহ। কি করছ মা, তোর চাকরিটা হইব? আব্বা আমি তো চাই চাকরিটা হোক, একমাত্র আল্লাহই জানে চাকরিটা হইব কিনা। তবে হ্যাঁ আব্বা, আজকের ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, আর অফিসের মালিকটা অনেক ভালো, হুজুর হুজুর টাইপের। এই জন্য মনে হয় উনি আমার দিকে তাকায়া দয়া করে হইলো চাকরিটা দিব। চাকরিটা হয়ে গেলে তখন তোমার আর শুকনো মুড়ি খাইতে হইব না, তখন তোমারে আমি গরুর মাংস দিয়া, মুরগির মাংস দিয়া, আর কত কিছু দিয়ে ভাত খাওয়াবো আব্বা। দোয়া করি মা, তোর চাকরিটা হোক। তোর চাকরিটা হইলে আমাদের সংসারটার খরচপত্র কিছু চালাইতে পারবি, আমার ওষুধ পানি কিনা দিতে পারবি। দোয়া করি তোর চাকরিটা হোক মা। আব্বা ওষুধ খাইছো তুমি? ওষুধ খাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা আপনি? আপনারা তো চিনলাম না। চাচা, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। বাবা বসেন। কি কথা ধন্যবাদ। বলবেন বোন? আচ্ছা, আমি খেয়াল করে দেখেছি আপনি প্রায় 10 টাকার মুড়ি নিয়ে আসেন। আচ্ছা, এই মুড়ি দিয়ে আপনি কি করেন? আসলে আমি প্রতিদিন 10 টাকার মুড়ি আনি, আমার ঘরে চাউল ডাল কিছু নাই, এই মুড়ি খেয়েই আমরা দুইজনে বাইসা আছি। আমি চাকরির ইন্টারভিউ দিতেছি, তো কাজ কাম নাই, কি করবো, এই জন্য এখন যতটুকু সামর্থ্যের মধ্যে কুলাই ওই মুড়ি আইনে আব্বারে খাওয়াই,
আর মাঝে মাঝে পাশের বাড়ির ভাবি ভাত তরকারি দেয়, ওই খায় আব্বারে আর কি বাঁচায় রাখছি। ও আচ্ছা চাচা, যদি কিছু না মনে করেন, আপনাদেরকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। আপনাদের বাড়ি কোথায়? বাবারে, আমাকে বাড়ি ওই মধুপুরে। আমি গরিব মানুষ তো, অসুস্থ, কোনো কাম কাজ করতে পারি না। করে সমান তো একটা মাইয়া, কি করব কি খাইব এইসব চিন্তা করিয়া বাড়ি থেকে আইসা পড়ছি। মাইয়া যদি একটা চাকরি বাকরি করতে পারে গার্মেন্টসের মধ্যে, তাইলে অন্তত সংসারটা টিকবো, দুইটা ডাইল ভাত খাইতে পারবো, এই আশা করিয়া আইসা পড়ছি। আমি অসুস্থ, আমার কিছু ঔষধপত্র দরকার। আর কি কমো বাবা। বুঝতে পেরেছি। আচ্ছা চাচা, আপনার কি কোনো ছেলে নেই? ছেলে ছিল, মইরা গেছে, বাইসা নেই। মারা গেছে মানে? না বাবা, মরে নাই, আমার ছেলে বাইসা আছে। ছেলের অনেক লেখাপড়া করাইছি তো, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করছিলাম। এই যে ছেলে ঢাকায় আইছে চাকরি খোঁজার জন্য, আর ফেরা যায় নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার ছেলে কি আপনার সাথে আর যোগাযোগ করেনি? না বাবা। আচ্ছা, ওনার কোনো ছবি আছে? ছবি পামুকই, বেইমানের ছবি কেউ রাখে কোনদিন শুনছেন? যেই মানুষটা আমার বাপের খোঁজ লয় না, বইনের খোঁজ লয় না, বাপ তো অসুস্থ, জীবনে খোঁজ নিয়ে দেখে নাই, নিজের স্বার্থের জন্য যে সবকিছু করতে পারে, তার ছবি রাখবো আমরা? এটা কোনদিন সম্ভব? বুঝতে পেরেছি। আচ্ছা, অন্তত নামটা তো আমি শুনতে পারি, তাই না? আব্বার নাম কইও না, ওই জানোয়ারটার নাম আমি শুনতে চাই না। আচ্ছা চাচা, আপনি বলেন। সূর্য বাবা, ওর নাম সূর্য। আমি আপনাদেরকে বিরক্ত করলাম। আচ্ছা, আপনারা যদি আমার সাথে একটু আসতেন, আমি আপনাদের কিছু বাজার করে দিতাম। না বাবা, তা লাগবো না, তোমার চিনি না জানি না, তোমার কাছ থেকে আমরা বাজার নিব, এটা কেমনে হয়? চাচা, আমি এই এলাকায় থাকি। ঠিক আছে, আপনারা যেহেতু আমার সাথে যেতে চাচ্ছেন না, একটা কাজ করি। এখানে কিছু টাকা আছে, টাকাটা রাখুন। না না, লাগবে না, আপনি যান। দেখুন, আমি আপনাদেরকে দয়া করছি না, উপকার করার চেষ্টা করছি। চাচা বয়স হয়ে গেছে, উনি যদি এখন ঠিক মতো না খেতে পারে, তাহলে শরীর আরো খারাপ করবে। এই টাকাটা রাখুন প্লিজ। চাচা, আপনি রাখুন। বাবা, এটা কেমন হয়, তোমার কাছ থেকে আমি টাকা নিব? চাচা, মনে করেন আমি আপনার ছেলে, আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি দিতাম না? যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, বিরক্ত করলাম আপনাদের, আমি আসি। ঠিক আছে বাবা, আই বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহর ফেরেশতা পাঠাই দিচ্ছে আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্য। নেমা, টাকাটা রাখ, কিছু বাজার টাজার করে নিয়ে আইস। লো। আচ্ছা আব্বা, ঠিক আছে, তুমি তাহলে খাও, আমি কটা বাজার করে নিয়ে আসি। ঠিক আছে মা, তুই যা, তোমার ওষুধ আর কটা নিয়ে আসি। নিয়ে আইস, সাবধানে যাইস মা। আচ্ছা। ভাইয়ার না কাণ্ড জ্ঞান নেই, কোনোদিন হবেও না। কখন থেকে তুমি রেডি হয়ে বসে আছো ফ্যাক্টরি ভিজিট করতে যাবে বলে? কই, ভাইয়ার তো কোনো খোঁজ নেই। দাঁড়াও, মাকে বিচার দিতে হবে, তা না হলে কোনো কাজই হবে না। মা, মা! মাকে আবার বলতে যাচ্ছ? চুপ করো। এই যে তোমার ছেলে, তার কোনো কাণ্ড জ্ঞান আছে? তোমাদের জামাই কখন থেকে রেডি হয়ে বসে আছে, তোমার ছেলে বলেছে ফ্যাক্টরি ভিজিট করতে যাবে, তার কোনো খবরই নেই। আমার ছেলের যদি আক্কেল জ্ঞান থাকতো তাহলে তো কাজই হতো, ওর উপর আমি ভরসা করতে পারতাম, তাহলে আর জামাইয়ের উপর ভরসা করতে আমার হতো না। আক্কেল জ্ঞান নাই বলেই তো জামাইয়ের উপর ভরসা করি। আম্মা, ভাইয়া কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, এমনকি খুব চৌকসও বলতে, কিন্তু একটু ঘরমুখো না। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় তো, এই জন্য সময় পার করে দিই ওদিকেই। একটা কাজ করলে কেমন হয় মা? কি কাজ? ভাই একটা বিয়ে করিয়ে দেন, বিয়ে করিয়ে দিলে সে বউকে সময় দেবে, সংসারকে সময় দেবে, বাইরের সময়টা কম কাটাবে। হ্যাঁ মা, ও কিন্তু একদম ঠিক কথাই বলেছে। ভাইয়াকে এবার একটা বিয়ে করে দেওয়া উচিত, তাহলেই দেখবে তোমার ছেলে একদম ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা, এই কথা কি আমার ছেলেকে আমি কম বলছি? কিন্তু বিয়ের কথা শুনলে ওই এই দিক কাটে ওই দিক কাটে, ও তো বিয়ে করতেই চায় না।
আমি তো চেষ্টা কম করি নাই। এখন দেখো তোমরা চেষ্টা করে যদি পারো ঘরমুখ করতে। এমনও তো হতে পারে যে ভাইয়ার কোনো পছন্দ আছে, সেটা জিজ্ঞেস করলে তো হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি তো আর জিজ্ঞেস করতে পারবে না, আমি ভাইয়াকে জিজ্ঞেস করব যে ওর কোনো পছন্দ আছে কিনা। আর আমি জানি ও আমার সাথে মিথ্যে কথা বলবে না, ওর যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। আচ্ছা আম্মা, ভাইয়ের জন্য খাবার রেডি করে রাখেন। আমি তো খেয়ে নিয়েছি, আমি দোকানে যে একটা চা খাবো, দেখি এর মধ্যে ভাই আসে কিনা। আচ্ছা ঠিক আছে। কি যে করি, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। শোনো মা, তোমার কারণে না ভাইয়ার আজকে এই অবস্থা। আমি আগেই বলেছিলাম যে আমাকে বিয়ে দেওয়ার আগে ভাইয়াকে বিয়ে দিয়ে দাও, তুমিও বললে না, ভাইয়াও তখন না করলো, বললে না আগে তোকে বিয়ে দেই তারপর আমি বিয়ে করব। হলো তো এখন? শোন, ঘরে যদি বিয়ের উপযুক্ত মেয়ে থাকে ছেলেকে আগে বিয়ে দেয় না, মেয়েকেই বিয়ে দিতে হয়। তা ঠিক আছে, কিন্তু ও তো আমার বড়, আমারও কি ইচ্ছা করে না যে একটু ভাবির আদর ভালোবাসা পাই? আচ্ছা পাবি, অন্তত এখন একটু চুপ থাক, আমার মাথায় এমনি গরম হয়ে যাচ্ছে। আয় ভিতরে। আসসালামু আলাইকুম মিয়া ভাই, আমি তো আপনাকে খুঁজতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? না, আমরা ফ্যাক্টরি ভিজিটে যাব তো, আম্মা বলছিল যে আপনি আমার সাথে যাওয়ার জন্য। ও আচ্ছা। আচ্ছা সূর্য, তোমার গ্রামের বাড়ি যেন কোথায়? দিনাজপুর? না ভাইয়া, আমার গ্রামের হচ্ছে মধুপুর। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে এখন। আচ্ছা সূর্য, তোমার গ্রামের বাড়িতে কে কে আছে? মানে তোমার বাবা মা বোন ভাই? ভাইজান, আসলে ছোট থেকেই আমি একা, আমার আপন বলতে কেউ নেই। কেন, কবিতা আপনাকে বলেনি? হ্যাঁ বলেছে, আসলে ভুলে গিয়েছিলাম। আচ্ছা কেন তোমাকে জিজ্ঞেস করলাম জানো? ওই যে উত্তরপাড়ার চৌধুরী বাড়ি আছে না, হ্যাঁ। চৌধুরী বাড়িতে ওই ভাঙা বাড়িতে একটা লোক এসেছে তার মেয়েকে নিয়ে। ওনাদের বাসাও নাকি মধুপুরে, তো এই জন্যই আর কি মনে হয়ে গেল তোমার বাড়ির কথা। আচ্ছা আচ্ছা। আসলে হয়েছে কি জানো, ওনাদের এখানে আমি গিয়েছিলাম, গিয়ে যে অবস্থা দেখলাম আমার খুবই খারাপ লেগেছে। লোকটা বৃদ্ধ, কাজকাম করতে পারে না, মেয়েটা বিয়ের বয়স হয়ে গেছে, বাবার সংসার চালানোর জন্য মেয়েটাই কাজকাম খোঁজার জন্য চেষ্টা করছে, মুড়ি খেয়ে থাকে, তিনবেলা ঠিক মতো খেতেও পারে না। তাই আমার কাছে খারাপ লাগলো আর কি। আর ওনাকে জিজ্ঞেস করলাম ওনার ছেলে আছে কিনা, লোকটা তো বললো আছে, কিন্তু মেয়েটা বললো তার ভাই নাকি মারা গিয়েছে। মানে পরে বুঝতে পারলাম যে কিছুটা অভিমানে এই কথা বলেছে। যতটুকু বুঝতে পারলাম তার ভাই নাকি তাদের কোনো খোঁজ খবর নেয় না, এই জন্য আমার কাছে খুবই খারাপ লাগলো। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এলাকার মানুষ, আমি না হয় এক সময় খোঁজ খবর নিব। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে, আপনি বাসায় যেয়ে খাওয়া দাওয়া করেন, আমি একটু দোকানে যাব। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি দোকান থেকে ফিরে এসো, আবার কিন্তু ফ্যাক্টরি ভিজিটে যেতে হবে। অবশ্যই ভাইয়া। আচ্ছা, এ আমি কি শুনতেছি? তার মানে আমাকে খুঁজতে খুঁজতে ওরা শেষ পর্যন্ত আমার শ্বশুরবাড়ি এলাকায় চলে আসছে। ওদের সাহস দেখে অবাক হচ্ছে। এখন ভাইজান জানতে পেরেছে ওরা আমাদের এলাকার, যদি এটা বুঝতে পারে যে ওরা আমারই বাবা আমারই বোন, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। এটিম আমি সেটা মেনে নিয়েছে, কিন্তু আমি যে ফকিরের ছেলে, এটা তো আমার শাশুড়ি কখনো মেনে নেবে না। এর একটা একটা বিহিত করতে হবে, যে করে হোক ওদেরকে গ্রাম ছাড়া করতেই হবে। সূর্য, বাবা মার, তুই কেমন আছিস? কই থেকে আইসস এতদিন পরে বাবা? চুপ, একদম চুপ। এই, তোমরা কি এই এলাকা ছাড়া আর মরার জায়গা পাইলে না? হ্যাঁ, কি করবো রে বাপ, তুই আমাকে ফালাই দিয়ে চলে আইলি। তোর বোন, আমি অসুস্থ, তোর বোন, আমরা খামু কি? সংসার কেমনে চলবো? আমি তো আর কোনো কামাই রোজগার করতে পারি না, অসুস্থ মানুষ। তাই মনে করলাম যে ঢাকায় চলে যাই, গার্মেন্টসে একটা চাকরি টাকরি যদি মায়ারে দেওয়া যায় তাহলে তো আমাদের সংসারটা চলবো, তাইলে একটা ডাল ভাত খাইয়ে বাঁচতে পারবো। এই, ঢাকা শহরে কি এই এলাকা ছাড়ার জায়গা নাই? হ্যাঁ, এখানে কেন আইছস? শোন, ভালোই ভালোই কই, খাইতে পাস না, চলতে পারস না, তো মরস না কেন? হ্যাঁ, জন্ম দিয়া তো সাইরা দিছস, কষ্ট করে একটা জায়গা পাইছি, আমার শ্বশুরবাড়ি মেলা বড় লোক জমিদার। এখন যদি জানতে পারে যে আমার বাপ একটা ফকির নেই, আমার বোন একটা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, আমার মান সম্মান থাকবো? আমার শ্বশুরবাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ভালোই ভালো কইতেছি, তুই আমার জন্মতা বাপ, তোর গায়ে আমি হাত তুলতে পারি না,
তাও সাবধান করতেছি, যদি এই এলাকার মধ্যে থাকস আমি কিন্তু আর কঠিন হয়ে যাবো, তখন তোর গায়ে হাত তুলবো আমি। ভালো ভালো তোর মায়ের নিয়ে এলাকা ছেড়ে চলে যা, না হয় তোকে বাপ মায়ের আমি একদম শেষ করে দিব। বাবারে, আমরা তো আর জানতাম না যে তুই এখানে আসস, না যাই না আমরা আইছি। জানতি না, এখন জানছস তো, এখন যাচ্ছস না, আজকে কয়ে গেলাম কালকে থেকে যেন এই এলাকার মধ্যে তোকে মোকা না দেখলে থোপ না থাকবো না, কথা এলাম। হাসান, তুই এমন কামটা করিস না। তোর এই সামন্ত ভন্ডারে লই আমি এখন কই যামু, কই যামু? আল্লাহ, আল্লাহ, তুমি আমার সহায় হও আল্লাহ। কবিতা, ভাইয়া কোথায় গিয়েছিলে তুমি? সূর্য কখন থেকে রেডি হয়ে বসে আছে, তোমার অপেক্ষা করতে করতে মাত্র গেল চা খেতে। আমার সাথে দেখা হয়েছিল। কবিতা, সূর্যর বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। কি বলবে বলো। সূর্যর পরিবারের সম্পর্কে তোর কিছু ধারণা আছে? হ্যাঁ, ও তো আমাকে বলেছেই যে ওর কেউ নেই, ওর বাড়িতে মানে ও একাই থাকতো, তারপর ঢাকা শহরে এসেছে, এখন চাকরি বাকরি করছে, তারপর আমার সাথে পরিচয়। আসলে হয়েছে কি, উত্তরপাড়া চৌধুরীদের ভাঙা বাড়িতে একটা বয়স্ক লোক আর তার মেয়ে থাকে। প্রত্যেক দিন দেখতাম মেয়েটা 10 টাকার মুড়ি কিনে তাদের বাড়িতে নিয়ে যেত, সেটা নাকি তারা খেত। তো এই বিষয়টা আমি খেয়াল করে তাদের বাড়িতে গিয়েছিলাম। তাদের সাথে কথাবার্তা বলে শুনতে পেলাম তাদের বাড়ি নাকি মধুপুর। শুধু তাই না, তাদের সাথে কথা বলে আমি আরেকটা জিনিস শিওর হয়েছি, তার ছেলের নাম নাকি সূর্য। দেখ কবিতা, তুই আমার বোন, সূর্য হচ্ছে আমার বোন জামাই, কিন্তু প্রথম থেকেই সূর্যর চালচলন, তার ব্যবহার আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তুই কি কখনো খেয়াল করেছিলি? হ্যাঁ ভাইয়া, আমি অনেকবারই খেয়াল করেছি, যখন ওর বন্ধুদের সাথে কথা বলতো, হয়তো বা ওর বন্ধুরা ওর বাবার কথা জিজ্ঞেস করতো, ও শুধু বলতো যে বাবার খোঁজ নিতে পারবো না, বোনের খোঁজ নিতে পারবো না, মানে এরকম কিছু হয়তো বা বলতো। আমাকে দেখে টপিক চেঞ্জ করে ফেলতো, আমি শিওর হতে পারতাম না যে আসলে ও ওই বিষয়টা নিয়ে কথা বলছে। এরকম আমি 2-1 বার শুনেছি, আবার মেসেজ করতেও দেখেছি। বুঝতে পেরেছি, তার মানে আমি যেটা আইডিয়া করেছি সেটাই, মানে হচ্ছে ওই বৃদ্ধ লোকটার ছেলে হচ্ছে সূর্য, যে কিনা তাদের কোনো খোঁজ খবর রাখে না। সূর্য আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে থাকছে, তার বাবা তার বোন কারো কোনো খোঁজ খবর রাখছে না, এই জন্যই তার বোনের তার প্রতি খুবই অভিযোগ। আচ্ছা, তুই বিষয়টা একটু ভালোভাবে দেখিস তো, যে আমি যেটা আইডিয়া করেছি সেটা সত্য কিনা। হ্যাঁ ভাইয়া, দেখতে তো হবেই। ও আমার সাথে মিথ্যে কথা বলেছে, তার মানে ও যদি এটা করে থাকে, ওকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। ওর বাবা বোন গরিব, সেটাতে আমার দুঃখ থাকবে না, কিন্তু ওর বাবা বোনকে ভুলে গিয়েছে, আমাকে মিথ্যা কথা বলেছে, আমাকে ঠকিয়েছে, এটা তো আমি মানতে পারবো না। আগে সবকিছু ক্লিয়ার করতে হবে, সমস্ত বিষয়টাকে সামনে আনতে হবে, তারপর ওকে কিছু বলবো আমি। ঠিক আছে, তুই যা। ঠিক আছে, যাও, মা তোমার জন্য খাবার নিয়ে বসে আছে। কিছুই তো বুঝতে পারছি না, সবকিছু আমার জানতে হবে, সমস্ত সত্যিটা আমার সামনে আনতে হবে। আল্লাহ, আমি এখন কই যাবো এই মায়াটারে লইয়া? তুমি কইয়া দাও আল্লাহ। আব্বা, আব্বা কি হইছে? কান্না করতেছো কেন? শরীর খারাপ লাগতেছে? মা, চল মা, চল আমরা এখান থেকে চলে যাই। চলে যাবো কেন আব্বা? কি কইতেছো তুমি? আরে সূর্য আইছিল, সূর্য আমাকে বকাঝকা কইরা কইলো এখান থেকে চলে যাইতে, এখানে থাকলে নাকি আমাকে মাইরে ফেলাইবো। সূর্য আইছিল আমাগো বাড়িতে, তোমার এই কথা কইয়া গেছে? মা, ও তোমারে মাইরা ফেলাইবো? আর কত বড় সাহস, যেই বাপ ওর জন্ম দিয়েছে সেই বাপরে মাইরা ফেলাইতে চাইছে? আব্বা, বুঝতে পারছি, ও দিন দিন ওর সীমা লঙ্ঘন করে লাইতেছে। আব্বা, ও আসলে ওর নিজের সুখের জন্য কারো বাধা মানে না। তুমি থাকো, আরে আমি দেখতেছি ও কোথায় থাকে, তুমি আমার খালি কও। চৌধুরী বাড়ি মেলে বিয়া করছে, চৌধুরী বাড়ি থাকে।
চৌধুরী বাড়ি বিয়ে করছে না, এই লিগেই তো কই বাপরে বুইলা গেছে, বইনেরে বুইলা গেছে, আর আজকে বাপের এসে থেরেট দিয়া যায়। আমি আজকে দেখে স্যার মোর কত বড় কলি যাও, আমার বাপেরে কিভাবে থেরেট দেয়। তুমি থাকো, আমি আইতাছি। যাইস না মা, তুই যাইস না। মায়াটা কি আবার কোন প্রেস লাগায়? আল্লাহ আল্লাহ, তুমি রহম করো। দাঁড়াও। ভাইজান আসছে? তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? তুমি তো এতিম, তাই না? হ্যাঁ, তুমি তো সবই জানো। তোমার বাবা মা বোন কেউ নেই? না, আমি বড় হওয়ার পর কাউকে দেখিনি। শুনলাম ছোটবেলা নিয়ে সবাই মারা গেছে। আচ্ছা, তুমি যে আমার সাথে মিথ্যে কথা বলছো সেটা কি তুমি জানো? আরে কি বলছো না বলছো, তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, তোমার কেন মিথ্যে কথা বলতে যাব? আর তুমি কোত্থেকে কি শুনছো আর হঠাৎ করে আমাকে সব প্রশ্ন করতেছো, বুঝতে পারতেছি না। সূর্য, আর মিথ্যে কথা বলো না আমার সাথে প্লিজ। দেখো, তুমি আমাকে অলরেডি অনেক মিথ্যে কথা বলে ফেলেছো। ভাইয়া পর্যন্ত আমাকে বলছে তুমি যেটা বলেছো সব মিথ্যে। তোমার বাবা আছে, বোন আছে, আর তুমি আমাকে ঠকিয়ে আমাকে বিয়ে করে আমাকে মিথ্যে কথা বলে এখন আবার বলছো যে তুমি এতিম। তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তো ভালো করেই জানো তোমাকে কতটা ভালোবাসি। আর ভালোবাসা মানুষকে কখনো মিথ্যে বলা যায় বলো? আমি মিথ্যে বলিনি। অন্তত তুমি আমাকে বিশ্বাস করো যে আমি জীবনে তোমাকে কখনো মিথ্যে বলবো না আর তোমাকে ঠকাবো না। আর হতে পারে না এরকম, আমাদের এলাকায় অনেক ছেলে পেলে তো বাবা মার খোঁজ খবর রাখে না, হয়তো অন্য কোনো ছেলের বাবা বা বোন হবে। এখানে তো আমি ছাড়াও অনেকে থাকে, তাই না? সেটা অবশ্য ঠিকই বলেছো, এটা আমি চিন্তা করে দেখিনি। সেটাও হতে পারে, ভাইয়া হয়তো বা ভুল বুঝেছে। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু সূর্য, এরকম যদি কখনো হয় না তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার লক্ষ্মী বউ, এভাবে রাগ করলে হবে? এরকমটা কখনো হবে না। তুমি দেখবে আসলে যা ভেবেছিলে সব মিথ্যে। সেটাই যেন হয়, কিন্তু আমার ওনাদের জন্য না অনেক কষ্ট লাগছে। কেমন ছেলে, হ্যাঁ, যে কিনা শহরে এসে তার বাবা বোনকে ভুলে গিয়েছে। এরকম ছেলেদের না আসলে কি যে করা উচিত। বাবা মারা সন্তানদের শিক্ষিত করে তাদেরকে দেখাশোনা করার জন্য, আর ওদের মতো কিছু ছেলেরা শিক্ষিত হয়ে শহরে এসে টাকার মোহে পড়ে মা ভাই বোন সবাইকে ভুলে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এটা একদম খারাপ কাজ, এটা মোটেও ঠিক না। আচ্ছা ঠিক আছে, এবার চলো। চলো। কারে মারবি? আরে কারে মারবি তুই? এই কে তুমি? ওর গায়ে কেন এভাবে হাত তুলছো? চুপ কর। তুই কারে মারবি? কারে মাইরে ফেলার হুমকি দাস? তোর এত বড় সাহস দিছে কিনা? আরে এই কি করছো তুমি? কি সমস্যা তোমার, হ্যাঁ? আপনার স্বামী আমার বাপেরে মাইরা ফেলার হুমকি দিয়েছে কেন? বড় লোক বাড়ির জামাই আইকে তুই সবকিছু ভুইলা গেছস? ভুইলা যাওয়ারই তো কথা, কারণ তুই তো একটা স্বার্থপর। নিজের স্বার্থের জন্য তুই সবকিছু করতে পারোস, নিজের বাপেরও খুন করতে পারোস। তুই তো একটা খুনি জানোয়ার, কথা কার? তুই আমার বাপেরে খুন করবি, তোর হাত আমি কাটতে ফেলবো। তুমি এসব কি বলছো? ওর বাবা তোমার বাবা, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, ক্লিয়ার করবে? আপনারা আর কি ক্লিয়ার করবেন? আপনি তো পরের মাইয়া। আপনার যদি বাপ থাইকা থাকে তাহলে আপনি বুঝবেন বাপের কি মর্মতা। আমার বাপটা অসুস্থ, আমি আমার বাপের নিয়ে কতটা কষ্ট করি এটা একমাত্র আমি জানি। আমার বাপের একটা পোলা ছিল, তার জন্য আমার বাপের সয় সম্পত্তি সবকিছু বিক্রি কইরা তার লেখাপড়া শিখাইছে, শিক্ষিত করছে। আজকে সে চৌধুরী বাড়ির জামাই, আর সে চৌধুরী বাড়ির জামাই হইয়া আমার বাপেরে কয় আপনি যদি এলাকা ছাইরা না যান তাহলে কিন্তু আপনাকে আমি মাইরা ফেলবো। কেমন সন্তান সে যে নিজের বাপেরে মারিয়ে ফেলতে চায়? মা, একটা কথা, একটু শান্ত হও। আমি বুঝতে পারছি সূর্য, ও যা বলতেছে সব কি ঠিক? কথা বলো না কেন? কথা কইব না, তার মুখ দিয়ে কথা বাইরেইব না। তবে হ্যাঁ, আর কোনোদিনও যদি আমার সামনে তুই পড়ছস, তুই আমার বাপের কি খুন করবে, আমি তোরে খুন করে জেলে যাবো। কথাটা মনে রাখবি। সূর্য, এখন কি বলবে? হ্যাঁ, এখন তুমি কি বলবে? তোমার কাছে কোনো কথা বলার আছে? আমি জানি যে তোমার মুখের ভাষা এখন তুমি হারিয়ে ফেলেছো,
আরে কি করে পারলে তুমি এটা করতে? যেই বাবা কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, সেই বাবাকে তুমি ভুলে গেলে? ওর কথা শুনে মনে হলো ওদের সমস্ত কিছু বিক্রি করে তোমাকে দিয়েছে, তোমাকে পড়াশোনা করিয়েছে। আর তুমি কিনা ঢাকায় এসে টাকার মোহে পড়ে এভাবে বাবা আর বোনকে ভুলে গেলে কেন? কেন করলে এটা? আমি তো তোমাকে ভালোবাসতাম। তুমি যদি আমাকে সমস্ত সত্যিটা বলতে, আমি কি মেনে নিতাম না? অবশ্যই মেনে নিতাম। আর আমি তো তোমার টাকা দেখে তোমাকে ভালোবাসিনি, আমি তো তুমি মানুষটাকে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি মানুষটা যে এত জঘন্য সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি জানো বাবা নামের বট গাছটা আমার উপরে নেই দেখে আমি কতটা কষ্ট পাই, বাবাকে আমি কতটা মিস করি। আরে বাবা থাকে তো ভাগ্যের ব্যাপার। আজকে যদি আমার বাবাটা বেঁচে থাকতো তাহলে কেউ আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারতো না, সে আমাকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো। আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে পারতাম, বাবা আমাকে খাইয়ে দিত। আমি সব কিছু মিস করেছি। যখন আমি দেখতাম আমার কলেজে আমার বান্ধবীদেরকে তার বাবা বাইক দিয়ে এনে নামিয়ে দিয়ে যায়, তখন যে আমার কি কষ্ট লাগতো আমি বলে বোঝাতে পারবো না। আর তুমি কি না ওই রকম একটা বট গাছকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছো? ছি সূর্য, ছি। সূর্য, আমি তোমাকে অনেক ভরসা করতাম, বিশ্বাস করতাম, নিজের ছেলের থেকেও বেশি। কিন্তু আজকে আমি কাকে বিশ্বাস করছি, কাকে ভরসা করছি? তোমাকে, যে কিনা নিজের বাবা বোনকে চিনে না, পরিচয় দেয় না, যে কিনা বাবাকে বলে মেরে ফেলার কথা, সেই ছেলেকে। ছি, আমার ভাবতো ঘৃণা করতেছে যে তুমি আমার মেয়ের জামাই আর চৌধুরী বাড়ির জামাই। আমি যদি আগে জানতাম না, কখনো আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতাম না। আম্মা, কবিতা, আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় ভুল করছি। কিন্তু কেন করছি জানো? আমি তোমার ভালোবাসা এতটাই অন্ধ ছিলাম, আমি ভেবেছি যে তুমি যদি জানতে পারো কখনো যে আমি গরিব ঘরের সন্তান, আমাদের ফ্যামিলিতে দিন আনে দিন খায়, তুমি তো বড়লোক বাড়ির মেয়ে, তুমি হয়তো আমাকে মেনে নিতে পারবে না, আমাকে ছেড়ে দেবে। আমি তোমাকে হারানোর ভয়ে আমি সব কিছু গোপন করেছি, তাদের কাছ থেকে অনেক দূরে সরে আসছি শুধু তোমাকে পাবার জন্য। আম্মা বিশ্বাস করেন, আমি কবিতাকে অনেক ভালোবাসি, আমি কবিতাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, আমি আমি আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো, যতক্ষণ না বাবা ক্ষমা করবে আমি বাবার পা ছাড়বো না, আমার বোনের কাছে ক্ষমা চাইবো। কিন্তু কবিতা, আমি হাত জোর করতেছি, তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো, তুমি যে ভুলটা করেছো সেটা আসলে ক্ষমা হয় না। তুমি তোমার বাবা বোনকে ভুলে গিয়েছো, আমাকে মিথ্যে বলেছো, আমাকে ঠকিয়েছো। তারপরও আমি তোমাকে বলছি, বাবা যদি তোমাকে ক্ষমা করে দেয় আমিও তোমাকে ক্ষমা করে দিব। হ্যাঁ, আমি বাবার কাছে এখনই যাচ্ছি, আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো। মা, আমি যেটা বলেছি সেটা কি ভুল বলেছি বলো? গরিবরাও তো মানুষ, তাদেরকে কিভাবে অবহেলা করব আমি? তুই একদম ঠিক কথা বলেছিস। আমিও তো জানি গরিবরাও মানুষ। গরিব হয়েছে তাতে কি হয়েছে, চল আমরাও যাই। ঠিক আছে মা, চলো। চল। আব্বা, এইখানে আমি আর থাকবো না, ওঠো। কেন কই যাব? ওই শয়তান যে এলাকায় থাকবো ওই এলাকায় আমি তোমার নিয়ে থাকবো না, এই এলাকা ছেড়ে চলে যাবো। চলো। আব্বা, 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 তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি ভুল করে ফেলাইছি আব্বা। তুই কে লাগাইছস? হ্যাঁ, তোর আমি মাফ করতে পারবো না। মাফ করে দাও, আমি তোমার ভুলা না আব্বা, আব্বা আমি ভুলা না তোমার, তুমি মাফ করে দাও আমারে। আব্বা, আব্বা, আমি ছোটবেলায় কত ভুল করতাম, তুমি তো আমার কান্দে লেগে করতা, আর কোনো ভুল মনের মধ্যে রাখতে না, আমার মাফ করে দিতে, আজকে মাফ করে দাও না আব্বা। তুই তো তখন ছোট ওই। ছিলি। আব্বারে কখন মাফ করে দিতে। তোরে মাফ করব, তোরে মাফ করব? তুই কেমনে পারস, তুই কেমনে কইতে পারস যে তুই আব্বারে খুন করে লবি? শান্ত হও, দেখো আমি বুঝতে পারতেছি তোমার রাগ হইব, এটাই তো স্বাভাবিক। তোমার ভাই এমন একটা কাজ করছে যেটা আসলে ক্ষমা হয় না, নিজের বাপেরে নিজের বোনেরও ভুলে গেছে। শোনো, আমি তো আর জানতাম না যে ওর বাপ আছে ওর বোন আছে, তারা গরিব। গরিব তাতে তো আমার কোনো সমস্যা ছিল না। ও যদি আমার সবকিছু বলতো
বিশ্বাস করো বোন, আমি সব কিছু মাইনে নিতাম। আমার মাও ওই ধরনের মানুষ না। আমার বিশ্বাস ছিল সেও মাইনা নিত, কিন্তু তোমার ভাই আমাকে কাছ থেকে সবকিছু লুকাইছে। যা হওয়ার তো হয়ে গেছে। তুমি তোমার ভাইরে অনেক কিছু কইছো, আমিও তারে বুঝাইছি। সে তার ভুলটা এখন বুঝতে পারছে। আমি তোমার ভাইয়ের হয়ে কথা দিতেছি, তোমার ভাই আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তার বাবার সাথেও খারাপ ব্যবহার করব না। এখন থেকে তুমি আর আব্বা আমাগো সাথেই থাকবা। মা, তুমি কি কও? হ্যাঁ, তুই যা বলছিস একদম ঠিক বলছিস বেশ। আসলে আমার জামাই যে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবি নাই। আর আমি তো এটা বুঝি গরিবরাও মানুষ। কেন আমি আপনাদের অবহেলা করব? যদি আমি প্রথম থেকে জানতাম তখনই মেনে নিতাম। কিন্তু আপনার ছেলে যেহেতু ভুল করছে, ভুলের প্রায়শ্চিত্ত সেও করছে। আমরা তাদের অনেক বোঝাইছি। এখন যেহেতু ওর ভুল বুঝতে পারছে, আপনি ওকে ক্ষমা করে দেন। আব্বা, আমার তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে বাবা, তুই যেহেতু তোর বুঝতে পারা, ঠিক আছে বাবা, তুই যেহেতু তোর ভুল বুঝতে পারা আমার কাছে ক্ষমা চাইতেছস, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ যেন তোরে মাফ করে দেয়। আব্বা, এই শোনো, এখন থেকে আর কোনো কান্নাকাটি না। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, হাসি খুশিতে থাকবো, সবার মুখে হাসি থাকবো। কি হইলো? এখনো মন খারাপ? একটু হাসো, তুমি না আমার বোন। মামা খুশি মানে ওরে মাফ করে দেবো। মাফ করে দেবো। চলো আবার চলেন। চলো আব্বা।